সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করছিলাম প্রিন্সিপাল স্টোন ফর্মিং মিনারেল সম্পর্কে। এখন আলোচনার বিষয় ছিল অলিভিন। অলিভিন সম্পর্কে আমরা জানবো অলিভিন আসলে কি। এটা এক ধরনের মিনারেল যেটা কিনা ম্যাগনেসিয়াম, আয়রন এবং সিলিকার সমন্বয়ে গঠিত। এরা প্রায় সকল ব্যাসাল্ট পাথরেই এর উপস্থিতি লক্ষণীয়। এটা কাচের মতো মসৃণ, রং কিছুটা হলুদাভ সবুজ এবং খুব শক্ত। এটার কাঠিন্য নম্বর 6.5 এবং আপেক্ষিক গুরুত্ব 3.5। এরপরে আসছে আমাদের ক্যালসাইট। ক্যালসাইট সম্পর্কে ক্যালসাইট মূলত ক্যালসিয়াম কার্বনেট যৌগটাকে বলা হচ্ছে ক্যালসাইট। চুনা পাথর এবং মার্বেল পাথরে এটার আধিক্য বেশি দেখা যায়। এর গঠন দানাদার কিন্তু খুব শক্ত না, তবে রং সাদা, ধূসর রঙও হতে পারে। আলটিমেটলি এটার আপেক্ষিক গুরুত্ব 2.7, কাঠিন্য নম্বর 3। এরপর আসছে ডলোমাইট। ডলোমাইট মূলত ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম কার্বনেটে গঠিত। এটা ক্যালসাইট অপেক্ষা শক্ত। আমাদের আগের ধাপে আমরা যে ক্যালসাইট দেখেছি, ক্যালসাইট থেকে শক্ত। ডলোমাইটটা হচ্ছে ক্যালসাইট থেকে শক্ত। ডলোমাইট মূলত চুনা পাথর এবং ডেলোমাইটিক মার্বেলের উপস্থিতি দেখা যায়। এর গঠন স্ফটিক দানাযুক্ত, রং সাদা থেকে ধূসর, আপেক্ষিক গুরুত্ব 2.86। ম্যাগনেসাইটের কথা যদি বলতে হয়, ম্যাগনেসাইট এক ধরনের মিনারেল। ম্যাগনেসাইটটা মূলত ম্যাগনেসিয়াম কার্বনেট। এটা রং সাদা বা ধূসর। এরপরে আসছে যেটা গার্নেট, মূলত এটা হবে গার্নেট। গার্নেটের ব্যাপারটা আসছে যে লাইম অ্যালুমিনা বা ম্যাগনেসিয়া অ্যালুমিনার জটিল সিলিকেট বিশেষ। এটা কিছু পরিমাণ ম্যাগনেজ এবং আয়রন থাকতে পারে। এটার আপেক্ষিক গুরুত্ব 4। এটার রং সবুজ রঙের। এরপরে আসছে অ্যাসবেস্টস। অ্যাসবেস্টসটা হচ্ছে মূলত আসলে খনিজ পদার্থ। এটা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের সিলিকেট, আয়রন অক্সাইড এবং অ্যালুমিনিয়াম সমন্বয়ে তৈরি। এর রং ধূসর, বাদামি এবং ফিকে কালো। মূলত আশে খুলে যাওয়ার যে একটা ভৌত গুণাবলী এতে বিদ্যমান, তাই এটা শক্ত না। আয়রন অক্সাইড যেটা, আয়রন অক্সাইডের ক্ষেত্রে আমাদের বলতে হবে আয়রন অক্সাইড 3 ধরনের হতে পারে, যেমন হেমাটাইট, লিমোনাইট এবং ম্যাগনেটাইট। হেমাটাইটটার রং মূলত লাল থেকে বাদামি, আর লিমোনাইটের রংটা হচ্ছে বাদামি কালো এবং হলুদ। ম্যাগনেটাইটের রং কালো এবং বুনোর দানাদার। তো আয়রন অক্সাইড 3 ধরনের হতে পারে আমরা দেখলাম। একটা হচ্ছে হেমাটাইট, লিমোনাইট এবং ম্যাগনেটাইট। তো এই ছিল আমাদের আলোচনার বিষয়। এরপর আসছে পাথরের যে ক্লাসিফিকেশন। পাথরের ক্লাসিফিকেশনে আমরা সেটাকে 3টি ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে মূলত এইগুলো ক্লাসিফিকেশনটা হচ্ছে জিওলজিক্যালি আমরা স্টোনটাকে ক্লাসিফাই করেছি 3টি ভাগে। একটা হচ্ছে জিওলজিক্যাল, মূলত আমরা যখন ক্লাসিফিকেশন করি পরীক্ষায়, আমাদের এমআই পরীক্ষা অনেক সময় পাথরের ক্লাসিফিকেশন আছে, যে ক্লাসিফিকেশন অফ স্টোন। যদি আমরা জিওলজিক্যালি ক্লাসিফাই করি, আমরা জিওলজিক্যালি করতে পারি, কেমিক্যালি করতে পারি, বা গঠন প্রকৃতিগত। অর্থাৎ আমাদের যে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধরনের কাজে নানা শ্রেণীর নানা গুণের পাথর ব্যবহার করা হয়। বিভিন্ন দিক বিবেচনা করে পাথরকে 3 শ্রেণীতে বিভক্ত করা হয় থাকে: জিওলজিক্যাল শ্রেণীবিভাগ বা ভূতাত্ত্বিক শ্রেণীবিভাগ, কেমিক্যাল শ্রেণীবিভাগ বা রাসায়নিক শ্রেণীবিভাগ। এরপরে আছে গঠন প্রকৃতিগত বা ভৌত শ্রেণীবিভাগ, যেটাকে আমরা বলছি ফিজিক্যাল ক্লাসিফিকেশন, জিওলজিক্যাল ক্লাসিফিকেশন এবং কেমিক্যাল ক্লাসিফিকেশন। তো জিওলজিক্যালি আমরা স্টোনকে 3টা ভাগে ভাগ করছি: ইগনিয়াস স্টোন, সেডিমেন্টারি স্টোন এবং মেটামরফিক স্টোন। তো এই ইগনিয়াস স্টোন বা রক যেটাই বলি না কেন, এই ইগনিয়াস বা আগ্নেয় শিলা বা আগ্নেয় পাথর, সেডিমেন্টারি বা পাললিক পাথর এবং মেটামরফিক বা রূপান্তরিত পাথর। অর্থাৎ আমরা ইগনিয়াস স্টোন বা আগ্নেয় পাথর, পাললিক পাথর এবং রূপান্তরিত পাথর 3টা ভাগে ক্লাসিফাই করছি। আগ্নেয় পাথর বা ইগনিয়াস স্টোন, মূলত এই ইগনিয়াস পাথরগুলো আমরা এখানে ডিটেলস আলোচনা করা নাই, আমরা এখানে হালকা কিছু আলোচনা করব। মূলত এই আগ্নেয় পাথরটা কীরকম ছিল? পৃথিবী যখন প্রথম অবস্থায় ছিল একটা বিগলিত ধাতব অগ্নিপিণ্ড, ক্রমশ তাপ বিক্রয়ণ করে শীতল হতে হতে এর বাইরের দেশ জমাট বেঁধে শক্ত পাথরে পরিণত হয়। এটাই মূলত ইগনিয়াস স্টোন বা আগ্নেয় পাথর। পৃথিবীর প্রথম পর্যায়ে পাথর সৃষ্টি হয় বলে এটাকে অনেক সময় প্রাথমিক পাথরও বলা হয়। আগ্নেয় পাথরের বা ইগনিয়াস স্টোনের অপর নাম হচ্ছে অস্তরীভূত পাথর। আগ্নেয়গিরি বা ভূমিকম্পের ফলে পৃথিবীর দুর্বল অংশে ফাটল সৃষ্টি হয়ে পৃথিবীর অভ্যন্তরস্থ উত্তপ্ত গলিত লাভা ভূপৃষ্ঠে বা অভ্যন্তরে অর্থাৎ ভূপৃষ্ঠের সামান্য নিচে নির্গত হয়ে আগ্নেয় পাথর বা ইগনিয়াস স্টোনের সৃষ্টি করে। যে লাভা জলবায়ুর প্রভাবে দ্রুত ঠান্ডা হয় এগুলো কাচের মতো অদানাদার পাথর, এবং যেগুলো ধীরে ধীরে ঠান্ডা হয় সেগুলো স্ফটিক দানার পাথর সৃষ্টি করে। মূলত আমাদের যেটা ছিল অদানাদার পাথর, ট্রাপ এবং ব্যাসাল্ট, এটা হচ্ছে অদানাদার পাথর। স্ফটিক দানার পাথরগুলো হচ্ছে গ্রানাইট। ওকে, তো ইগনিয়াস স্টোনগুলো মূলত আগ্নেয় পাথর, যেগুলো
পৃথিবীর প্রথম দিকের পাথর। এরপর আসছে সেডিমেন্টারি স্টোন বা পাললিক শিলা। মূলত ইগনিয়াস স্টোনটা নিয়ে আরও কিছু কথা বলা যেতে পারে। মূলত ইগনিয়াস স্টোনটা মূলত এক্সট্রাক্ট করা হয়েছে ইগনিয়াস রক থেকে, এবং দিস রক্স আর ফর্মড বাই কুলিং অ্যান্ড সলিডিফাইং অফ rock masses from their molten conditions on and within the earth crust. Building stones available from these types of rocks are very heavy, strong and durable. মূলত গ্রানাইট, ট্র্যাপ, ব্যাসাল্ট এগুলো ইগনিয়াস স্টোনের উদাহরণ। ইগনিয়াস স্টোন বেসিক্যালি এক্সট্রাক্ট করা হয়ে থাকে ইগনিয়াস বা আগ্নেয় রক্স বা শিলা থেকে। আর এই সকল রক্সগুলো বা ফর্ম কীভাবে হয়, কুলিং অ্যান্ড সলিডিফাইং অফ রক মাসেস ফ্রম দেয়ার মল্টেন কন্ডিশন, গলিত অবস্থা থেকে ক্রমশ তাপ বিকিরণ করে শীতল হতে হতে বাইরের জমাট বেঁধে শক্ত পাথরে পরিণত হয়। এরপর আসছে সেডিমেন্টারি স্টোন, যেটা সেডিমেন্টারি স্টোনস মূলত সেডিমেন্টারি রক থেকে পাওয়া যায়। তো পাললিক পাথর আগ্নেয় বা প্রাথমিক পাথর বৃষ্টি, বায়ু, তুষার, তাপ, সমুদ্রের ঢেউ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয় এবং চূর্ণীভূত হয়ে কাকড়, কাদা এবং ধুলায় পরিণত হয়। এরূপ ক্ষয়িত পাথরকণা জলস্রোত, বায়ু বা হিমবাহ দ্বারা পরিবাহিত হয়ে পলল এবং তলানি রূপে ক্রমান্বয়ে হ্রদ, সাগর এবং নদীগর্ভে সঞ্চিত হয়ে অত্যাধিক চাপ, উত্তাপ বা অন্যান্য প্রাকৃতিক প্রক্রিয়ায় শক্ত পাথর সৃষ্টি করে। এই পাথর সৃষ্টিতে অগণিত জলজন্তুর হাড়চূর্ণ, বালি, লোহা ইত্যাদি যৌগিক পদার্থ এবং নানাবিধ উদ্ভিদ দেহের রাসায়নিক উপাদান বিশেষ ভূমিকা পালন করে থাকে। মূলত এটাকে সেডিমেন্টারি স্টোন বা পাললিক পাথর বলার মূল কারণ হচ্ছে যে পলল বা তলানি থেকে গঠিত হয় বলে এই পাথরকে পাললিক পাথর বা সেডিমেন্টারি স্টোন বলা হয়ে থাকে। যেহেতু এই পাথর স্তরে স্তরে সঞ্চিত হয়ে গঠিত হয়, সেই জন্য এটাকে অনেক সময় স্তরীভূত পাথর বলা হয়ে থাকে। সেডিমেন্টারি স্টোন আর আগে ছিল ইগনিয়াস স্টোন। ইগনিয়াস স্টোন বা আগ্নেয় পাথরকে আমরা বলি অস্তরীভূত পাথর এবং সেডিমেন্টারিটা হচ্ছে স্তরীভূত পাথর। আরেকটা হচ্ছে বেলে পাথর, চুনা পাথর, কেওলিন, এগুলো হচ্ছে আমাদের সেডিমেন্টারি স্টোনের উদাহরণ। তো সেডিমেন্টারি স্টোন সম্পর্কে আমাদের মূল যে বিষয়গুলো সেটা হচ্ছে দিস স্টোনস আর অবটেইনড ফ্রম সেডিমেন্টারি রকস। সেডিমেন্টারি স্টোনগুলো মূলত সেডিমেন্টারি রক থেকে পাওয়া যায়। এই রকগুলো কিভাবে তৈরি হয়? দিস রকস ফর্ম বাই হার্ডেনিং দ্য সেডিমেন্টেশন আন্ডার লেকস বা সি, লেক বা সমুদ্রের তলদেশে পলল আকারে জমা হয় তলানি রূপে। দিস আর কম্প্যাক্টেড বাই প্রেশার অ্যান্ড সিমেন্টেড টুগেদার বাই ডিপোজিশন অফ ম্যাটেরিয়ালস ক্যারিড বাই streams. Building stones available from this variety of rocks are not very heavy and strong. Common examples are limestone and sandstone. আমরা যেটা বলছিলাম বেলে পাথর, লাইমস্টোন বা চুনা পাথর, এগুলো মূলত সেডিমেন্টারি স্টোন। এরপর আসছে মেটাফরিক স্টোন। মেটাফরিক স্টোন সম্পর্কে যদি জানতে হয়, মেটাফরিকের বাংলা করা হচ্ছে রূপান্তরিত পাথর, যেগুলো রূপান্তরিত হয়। ভূ আন্দোলন বা ভূমিকম্প যদি বলি বা অগ্ন্যুৎপাত, এগুলো দীর্ঘ সময় উপরের স্তরের চাপে, রাসায়নিক ক্রিয়ায় এবং ভূগর্ভের যে তাপ আছে সেই তাপের প্রভাবে সৃষ্ট অনুকূল অবস্থায় এই আগের যে দুইটা ধাপ আছে ইগনিয়াস স্টোন এবং সেডিমেন্টারি স্টোন, এই দুই স্টোনগুলো রূপান্তরিত হয়ে একটা নতুন পাথর তৈরি হয়, যেটাকে আমরা বলছি মেটামরফিক স্টোন। ওকে, তো এই যেহেতু ইগনিয়াস স্টোন এবং সেডিমেন্টারি স্টোন এই দুইটি স্টোন রূপান্তরিত হয়ে মেটামরফিক স্টোন তৈরি করে, এই জন্য এটার নাম দেওয়া হচ্ছে রূপান্তরিত পাথর বা মেটামরফিক স্টোন। যেমন চুনা পাথর রূপান্তরিত হয়ে মার্বেল তৈরি হয়, সেই মার্বেলটা তাহলে একটা রূপান্তরিত পাথর বা মেটামরফিক স্টোন। যদি গ্রানাইট রূপান্তরিত হয়ে কাদা রূপান্তরিত হয়ে স্লেট, বেলে পাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট, কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত। তার মানে মার্বেল, স্লেট, কোয়ার্টজাইট বা গ্রাফাইট এগুলো সবই আসলে মেটামরফিক স্টোন। আমাদের এমএ হাদিসের বইতে যেটা লেখা আছে অনেকটা এরকম, যে কোনো স্টোনই আসলে রক থেকে সংগ্রহ করা হয়। সো মেটামরফিক স্টোনস আর অবটেইনড ফ্রম মেটামরফিক রকস ডিউ টু হাই প্রেশার অ্যান্ড টেম্পারেচার ইনসাইড দ্য আর্থ ক্রাস্ট। বোথ ইগনিয়াস এবং সেডিমেন্টারি রকস আর কনভার্টেড ইন্টু মেটামরফিক রকস। ইগনিয়াস এবং সেডিমেন্টারি রকস এটা দুটোই মূলত মেটামরফিক রকসে কনভার্ট হয়। ওকে, এবং সেক্ষেত্রে নতুন কিছু বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে। এই স্টোনস হুইচ আর অবটেইনড ফ্রম দিস ভ্যারাইটি অফ রকস আর ভেরি স্ট্রং এবং ডিউরেবল। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মেটামরফিক স্টোন বা রূপান্তরিত স্টোনগুলো আমরা পাচ্ছি মূলত ইগনিয়াস স্টোন এবং সেডিমেন্টারি স্টোনের রূপান্তরের ফলে। এটা ছিল আমাদের ক্লাসিফিকেশনটা এখানে করা হয়েছে, জাস্ট এটা মূলত জিওলজিক্যাল। এছাড়াও আমরা যদি কেমিক্যাল শ্রেণীবিভাগ করে থাকি সেক্ষেত্রে আমরা 3টা ভাগে বিভক্ত করে থাকি, যেটা আমাদের টেক্সট বইতে সেভাবে দেওয়া নেই। আমরা বিষয়টা আলোচনা করি। ক্লাসিফিকেশন মূলত স্টোনের ক্লাসিফিকেশন
যদি জিওলজিক্যালি করা হয় তাহলে এরকম আসছে। যদি আমরা জিওলজিক্যালি না করে আমরা যদি তার কেমিক্যাল শ্রেণী বিভাগ করতে আমরা অলরেডি আগেই বলেছি যে স্টোনের ক্লাসিফিকেশন আমরা তিনভাবে করতে পারি, জিওলজিক্যাল বা ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ভূতাত্ত্বিক শ্রেণীবিভাগ, রাসায়নিক শ্রেণীবিভাগ এবং গঠন প্রকৃতিগত শ্রেণীবিভাগ। অর্থাৎ জিওলজিক্যাল, কেমিক্যাল এবং গঠন প্রকৃতিগত বা স্ট্রাকচারাল যেটা সেটা সেই অনুযায়ী আমরা ভাগ করতে পারি। তো যেটা হচ্ছে ফিজিক্যাল শ্রেণীবিভাগ, অর্থাৎ জিওলজিক্যাল, কেমিক্যাল এবং ফিজিক্যাল। তো জিওলজিক্যালি আমরা সেটাকে তিন ভাগে ভাগ করেছিলাম, ইগনিয়াস, সেডিমেন্টারি এবং মেটামরফিক। এরপর আসছে কেমিক্যাল শ্রেণীবিভাগে, আমরা সেটাকে স্টোনকে তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সিলিসিয়াস স্টোন, ক্যালকারিয়াস স্টোন, ক্যালকারিয়াস যেটাকে আমরা বলছি বালিজাত পাথর, চুনজাত পাথর এবং কাদাজাত পাথর, অর্থাৎ রাসায়নিক উপাদানের বিচারে। তো বালিজাত পাথরের মূল উপাদান হচ্ছে বালি বা সিলিকা, চুনজাত পাথর মূলত কার্বনেট অফ লাইম থেকে সৃষ্টি, আর কাদাজাত যেটা সেটা হচ্ছে কাদা জাতীয় সামগ্রিক থেকে। তো আমাদের এখানে আর্গিলেসিয়াস স্টোন, সিলিসিয়াস স্টোন, ক্যালকারিয়াস স্টোন এবং আর্গিলেসিয়াস স্টোন, এই তিন ধরনের স্টোন আমরা কেমিক্যাল শ্রেণীবিভাগ করছি। এরপর হচ্ছে ফিজিক্যাল যেটা, সেটা হচ্ছে স্ট্রেটিফাইড এবং ফলিয়েটেড, অর্থাৎ অস্তরিত, অস্তরিত, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে স্তরীভূত না, স্তরীভূত বা স্তরিত পাথর এবং ভাস্কৃত বা ফলিয়েটেড পাথর। মূলত আগ্নেয় পাথর যেটা, আগ্নেয় পাথরকে আমরা অলরেডি বলে দিয়েছি। আমরা ইগনিয়াস স্টোন যেটা, ইগনিয়াস স্টোন বা আগ্নেয় পাথর, এটা যেহেতু স্তরে জমা হয় না, এই জন্য অস্তরীভূত বা আনস্ট্রাটিফাইড স্টোন বলা হয়ে থাকে। সেডিমেন্টারি স্টোনটাকে আমরা বলছি পাললিক শিলা বা যেটা স্ট্র্যাটিফাইড স্টোন বা স্তরীভূত পাথর, এবং আরেকটা হচ্ছে ভাস্কৃত বা ফলিয়েটেড পাথর। তো যেটা হচ্ছে আনস্ট্র্যাটিফাইড, এটা মূলত নির্মাণের জন্য সবচেয়ে বেশি উপযোগী, বেশ মজবুত এবং টেকসই। আর স্ট্র্যাটিফাইড যেটা, সেটা স্তরে স্তরে পরতে বিভক্ত করা যায়। এবং এরপর আসছে ভাস্কৃত বা বলিত পাথর, এটা মূলত সচরাচর রূপান্তরিত পাথর, যেটা আমরা বলছিলাম মেটামরফিক স্টোন, সেই মেটামরফিক স্টোনের মধ্যে পড়ে। তো এটা যদিও এগুলোতে স্তর দেখা যায়, তবে স্তরগুলো অসমান, এগুলো বেশ শক্ত এবং স্থায়িত্বশীল। দ্যাট মিনস পাথরের ক্লাসিফিকেশন আমরা যদি এক নজরে দেখতে চাই, তাহলে পাথরকে আমরা তিনটা দৃষ্টিকোণ থেকে ভাগ করেছি। একটা হচ্ছে জিওলজিক্যাল বা ভূতাত্ত্বিক শ্রেণীবিভাগ, আর একটা হচ্ছে কেমিক্যাল শ্রেণীবিভাগ, আর একটা হচ্ছে ভৌত বা গঠনগত শ্রেণীবিভাগ বা ফিজিক্যাল ক্লাসিফিকেশন। তো জিওলজিক্যাল আমরা তিন ভাগে বিভক্ত করেছি, ইগনিয়াস স্টোন, সেডিমেন্টারি স্টোন এবং মেটামরফিক স্টোন। কেমিক্যাল দৃষ্টিকোণ থেকে আমরা সেটাকে কাদাজাত পাথর, বালিজাত পাথর এবং চুনজাত পাথর, বা যেটাকে আমরা সিলিসিয়াস, ক্যালকারিয়াস এবং আর্গিলেসিয়াস স্টোন, তিন ধরনের স্টোনে বিভক্ত করেছি। ফিজিক্যাল যেটা স্টোন বা গঠনগত যেটা, সেখানে আমরা আনস্ট্রাটিফাইড, স্ট্রাটিফাইড এবং ফলিয়েটেড স্টোন, এই তিন ভাগে বিভক্ত করেছি। তো এই ছিল আমাদের স্টোনের ক্লাসিফিকেশন। এখন বিল্ডিং স্টোনের বৈশিষ্ট্যগুলো কি কি আমরা সেটা জানবো। একটা বিল্ডিং স্টোন, যখন স্টোন স্ট্রাকচারাল বা বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য ব্যবহার করার জন্য মূলত সিলেক্ট করা হয়, তখন এই সকল প্রপার্টিসগুলো বিবেচনা করা হয়ে থাকে, যেমন স্ট্রাকচার কেমন, টেক্সচার, অ্যাপিয়ারেন্স, কালার, পরোসিটি, অ্যাবজর্পশন। এছাড়াও আরও আছে স্ট্রেংথ, ডেনসিটি, টাফনেস, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স, পারমিয়াবিলিটি, হিট রেজিস্ট্যান্স, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, সিজনিং কোয়ালিটিস, ফ্যাসিলিটি অফ ওয়ার্কিং। তো এই বৈশিষ্ট্যগুলো যখন আমরা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের জন্য বা স্ট্রাকচারাল বা বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য যখন আমরা ব্যবহার করব স্টোনগুলো, তখন সিলেকশনের জন্য এই বৈশিষ্ট্যগুলো আমরা একবার নজর বুলিয়ে যাব। তো এখানে প্রথমে যেটা আসছে স্ট্রাকচার, মূলত স্ট্রাকচার সম্পর্কে জাস্ট বিভিন্ন ধরনের স্টোনগুলো ভিন্ন ভিন্ন স্ট্রাকচারের হয়ে থাকে। মূলত একটা স্টোন যখন তৈরি হয় তখন পার্টিকেলগুলো কি ফর্মে আছে সেটাই মূলত স্ট্রাকচার। তো ইগনিয়াস স্টোনগুলোকে আমরা বলছি আনস্ট্রাটিফাইড স্ট্রাকচার। হ্যাঁ, তো আনস্ট্রাটিফাইড স্ট্রাকচারের কারণে এটার স্ট্রেংথ অনেক বেশি থাকে, ডিউরেবিলিটি অনেক বেটার। যেটা স্ট্রাটিফাইড স্ট্রাকচার, যেটা আমরা পড়ছিলাম পরবর্তী ধাপে পাললিক শিলা বা পাললিক পাথর থেকে, যেটা আমরা পড়ছিলাম আগের ধাপে সেডিমেন্টারি স্টোন, সেখানে সেডিমেন্টারি স্টোনের ক্ষেত্রে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে স্ট্রাটিফাইড স্ট্রাকচার আছে। সো সেডিমেন্টারি স্টোনস স্ট্রং না এবং ডিউরেবল কম, এবং অলসো দে আর স্প্লিট ভেরি ইজিলি। মেটামরফিক স্টোনস হ্যাভ ফলিয়েটেড স্ট্রাকচার হুইচ উইল মাস স্ট্রেংথ এন্ড ডিউরেবিলিটি লাইক ইগনিয়াস স্টোন। সো স্ট্রাকচারটা কীরকম, সেটা স্ট্রাটিফাইড নাকি আনস্ট্রাটিফাইড, অর্থাৎ স্তরীভূত না অস্তরীভূত নাকি ফলিয়েটেড বা ভাস্কৃত, সেটার উপরেও কিন্তু স্থায়িত্ব এবং স্ট্রেংথ নির্ভর করে, ডিউরেবিলিটি এবং
স্ট্রেংথ। সো আমরা যখন আমাদের ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের জন্য বা বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য আমরা পাথর ব্যবহার করব তখন স্ট্রাকচার একটা ফ্যাক্টর। ওকে, এরপর আসছে টেক্সচার। টেক্সচারটা বেসিক্যালি ইট ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট, সাইজ অ্যান্ড শেপ অফ দ্য কনস্টিটিউয়েন্ট মিনারেলস অফ স্টোন। সো টেক্সচার অফ স্টোন হ্যাজ এ ডিরেক্ট রিলেশন উইথ ইটস হার্ডনেস। আমাদের যে কোনো পাথরের হার্ডনেসের সাথে টেক্সচারের একটা ভূমিকা রয়েছে। স্টোনস উইথ ক্রিস্টালাইন অ্যান্ড হোমোজিনিয়াস টেক্সচার আর ক্লোজ গ্রেইন অ্যান্ড কম্প্যাক্ট অ্যান্ড বেটার সুটেড ফর রেজিস্টিং দ্য ওয়েদারিং অ্যাকশন অফ দ্য অ্যাটমসফিয়ারিক এজেন্সি। Good building stones should have a uniformity in texture with compactness. Stones with fine grains are more durable and better suited for purposes of molding and receiving a finer polish. টেক্সচারের ব্যাপারটা বলা হচ্ছে যে যেহেতু টেক্সচারটা হার্ডনেসের সাথে সরাসরি সম্পর্কযুক্ত, একটা বিল্ডিং স্টোনের হার্ডনেস কেমন হবে সেটা তার টেক্সচারের উপর নির্ভর করে। সো টেক্সচার কেমন সেটা আমাদের অ্যানালাইসিস করা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে অ্যাপিয়ারেন্স এবং কালার। সো দেখতে কেমন, তার রং কেমন, সেটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সো যেটা বলা হচ্ছে যে আমাদের নর্মালি স্টোনস উইথ ইউনিফর্ম কালার্স আর ফাউন্ড জেনারেলি স্ট্রং অ্যান্ড ডিউরেবল। একই কালার সম্বলিত মানে একটা স্টোন যেটা সবখানেই কালারটা ইউনিফর্ম একই রকম, সে ধরনের স্টোনগুলো মূলত অধিক শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হয়। Better architectural aspects of structures are also produced by using highly colored stones. Red and brown shades indicate the presence of harmful matters যেমন অক্সাইড অফ আয়রন। একটা স্টোন যদি লাল রঙের হয় বা ব্রাউন রঙের হয় তার মানে দাঁড়াচ্ছে যে তার মধ্যে অক্সাইড, আয়রনের অক্সাইড রয়েছে, লুজ আর্থ পার্টিকেল রয়েছে। সো স্টোনস যেগুলোতে হায়ার পার্সেন্টেজ অফ আয়রন থাকে সেগুলো আমরা কখনোই আমাদের ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে ব্যবহার করি না, কারণ they are liable to be disfigured from unsightly rust and stains formed by the oxidation of iron under atmospheric conditions. বিভিন্ন কন্ডিশনে অক্সিজেনের সাথে বিক্রিয়া করার কারণে এই আয়রন ক্ষয় হয়ে যায় এবং সেটা আমাদের ভেঙে যাওয়া বা স্ট্রাকচার ভঙ্গুরতার একটা বড় কারণ হতে পারে। সো যে সকল স্টোনে হায়ার পার্সেন্টেজ অফ আয়রন রয়েছে সেগুলো আমরা কখনোই ব্যবহার করি না। সো কালার দেখেও অনেক ফ্যাক্টর, যেমন আয়রন, যে সকল আয়রন অক্সাইডগুলো আছে সেগুলো সেই সকল পাথরগুলো মূলত রেড এবং ব্রাউন হয়ে থাকে। সো কালার একটা ফ্যাক্টর। এরপরে আসছে পরোসিটি। আমরা আলোচনা করেছিলাম যে টোটাল ভলিউম অকুপাইড বাই পোর স্পেসেস। পোরাস স্টোন যেগুলো আছে, পোরাস স্টোন যদি আমরা বলি, পোরাস স্টোনগুলো বেশ দুর্বল হয়। সো আমরা একটা বিল্ডিংয়ের ফেস ওয়ার্কের জন্য সেই পোরাস যে স্টোনগুলো আছে সেগুলো ব্যবহার করি না। অ্যান্ড ডিসইন্টিগ্রেটেড বাই রেইন ওয়াটার হুইচ ইজ কেমিক্যালি ভেরি অ্যাক্টিভ। সো এখানে বলা হচ্ছে যে পোরোসিটি, স্টোনের পোরোসিটি বলতে কি বোঝায়? নর্মালি পোরোসিটি অফ স্টোন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পার্সেন্টেজ অফ টোটাল ভলিউম অকুপাইড বাই পোর স্পেসেস। সো যদি এরকম হয় যে একটা ম্যাটেরিয়ালস বা একটা স্টোন যদি পোরাস স্টোন হয় সেক্ষেত্রে বিল্ডিংটা আর ফেস ওয়ার্ক করার সময় আমরা কখনোই এই ধরনের পাথরগুলো ব্যবহার করি না। অ্যাবজর্পশন, যেটা অ্যাবজর্পশন হচ্ছে যে যখন একটা স্টোনকে কয়েক ঘন্টা পানির নিচে রাখা হবে তখন স্টোনটা কিছু পরিমাণ ওয়াটার অ্যাবজর্ব করে। সো অ্যাবজর্পশন অফ ওয়াটার। তো নর্মালি পোরাস, আমরা একটু আগে যেটা পড়ছিলাম পরোসিটি, তো একটা পোরাস স্টোন যদি হয় সেটা অনেক বেশি ওয়াটার অ্যাবজর্ব করবে। তো অ্যাবজর্পশন নর্মালি মার্বেল পাথর যেটা আছে, মার্বেল পাথর 1% ওয়াটার অ্যাবজর্ব করে। তো সেক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আরেকটা হচ্ছে যে স্যান্ডস্টোন যেটা, স্যান্ডস্টোন বা বেলে পাথর যেগুলো, সেগুলো অনেক বেশি অ্যাবজর্ব করে আমাদের ওয়াটার। সো সেটা খুবই দুর্বল। সো অ্যাবজর্পশন একটা গুড প্রপার্টি অফ এ স্টোন টু সি হোয়েদার ইট ইজ স্ট্রং অর উইক। সো একটা পাথর কি পরিমাণ পানি অ্যাবজর্ব করছে, কতখানি সময় নিয়ে, কতখানি ভলিউমে, কতখানি পানি অ্যাবজর্ব করছে, সেটার উপরে আমাদের একটা পাথর ভালো কি খারাপ, সেটা একটা পাথর উইক নাকি স্ট্রং, সেটা কিন্তু ফাইন্ড আউট করা যায়। সো অ্যাবজর্পশন ইজ এ গুড প্রপার্টি অফ স্টোন টু সি হোয়েদার ইট ইজ স্ট্রং অর উইক। এরপর আসছে স্ট্রেংথ। স্ট্রেংথের ব্যাপারটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যেহেতু স্ট্রাকচারে আমরা যে স্টোনগুলো ব্যবহার করি সেগুলো ডিরেক্ট কম্প্রেসিভ লোড সহ্য করতে হয়। সো তাদের কম্প্রেসিভ বা ক্রাশিং স্ট্রেংথ নির্ণয় করতে হয়। স্টোনস আর ভেরি স্ট্রং ইন কম্প্রেশন। যেমন আমাদের গ্রানাইট পাথরের ক্ষেত্রে কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে 500 থেকে 700 PSI। সো এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যে সকল
স্টোনের কম্প্রেসিভ স্ট্রেংথ খুব বেশি, আমরা সেগুলো ব্যবহার করবো। সো স্ট্রেংথ, কম্প্রেসিভ স্ট্রেংথ বলেন বা কম্প্রেসিভ বা ক্রাশিং স্ট্রেংথ, এগুলো আমাদেরকে বের করতে হবে। ডেন্সিটি জাস্ট আমরা বের করে থাকি টোটাল ওয়েট ডিভাইডেড বাই টোটাল ভলিউম। সো ডেন্সার স্টোনের স্পেসিফিক গ্রাভিটি বেশি থাকবে, যেটা যার স্পেসিফিক গ্রাভিটি যত বেশি থাকবে তার স্ট্রেংথ তত বেশি। সো ডেন্সিটি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে সবচেয়ে যেটাকে আমরা বলছি ডেন্সেস্ট স্টোন, মানে যেটার ডেন্সিটি অনেক বেশি, সে ধরনের স্টোনগুলো মূলত ফাউন্ডেশন ওয়ার্কের জন্য, ফাউন্ডেশনের কাজগুলো করার সময় ব্যবহার করা হয়ে থাকে। আর লাইট স্টোনগুলো সেগুলো মূলত অর্নামেন্টাল ওয়ার্কসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। সো ডেন্সিটি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমরা অধিক ডেন্সিটি বা অধিক ঘনত্বের যে সকল স্টোনগুলো আছে সেগুলোকে আমরা মূলত ফাউন্ডেশনের কাজে ব্যবহার করে থাকি, এবং কম ডেন্সিটির পাথরগুলোকে আমরা যে অর্নামেন্টাল ওয়ার্কস বা দৃষ্টিনন্দন কাজগুলোতে ব্যবহার করে থাকি। এরপর আসছে টাফনেস। টাফনেসটাকে আমরা বলছি যে একটা স্টোন টু ইম্প্যাক্ট, এটার প্রভাব প্রতিরোধ করার যে ক্ষমতা, সেটা হচ্ছে টাফনেস। মূলত এই প্রপার্টিটা বেশ গুরুত্বপূর্ণ, যেখানে বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট একটা পাথরকে সহ্য করতে হয়, সেই সব ক্ষেত্রে এই টাফনেসটা খুবই গুরুত্বপূর্ণ। একটা স্টোনকে আমরা তখনই গুড বলতে পারবো যখন এটা অনেক বেশি টাফ বা শক্ত হবে। এরপর হচ্ছে অ্যাব্রাশন রেজিস্ট্যান্স। মূলত অ্যাব্রাশন বা ওয়্যার অ্যান্ড টিয়ার রেজিস্ট করার যে ক্ষমতা, সেটাকে আমরা বলছি অ্যাব্রাশন রেজিস্ট্যান্স। স্টোন যেগুলো রোড কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় সেগুলোতে খুব বেশি অ্যাব্রাসিভ রেজিস্ট্যান্স সহ্যর ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ আমরা যদি রোড কনস্ট্রাকশনে কোনো স্টোন ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে অ্যাব্রাশন রেজিস্ট্যান্স বা অ্যাব্রাসিভ রেজিস্ট্যান্সটা অনেক বেশি, এমন স্টোনগুলোকে আমরা সেখানে ব্যবহার করব। পারমেবিলিটি, মূলত পারমেবিলিটিটা হচ্ছে যে একটা স্টোন তার মধ্য দিয়ে ফ্লুইড ট্রান্সমিট করার ক্ষমতা, সেটাই হচ্ছে পারমিয়াবিলিটি। মূলত একটা পোরাস স্টোন, যেহেতু আমরা বলেছি পোরাসিটি বা পরোসিটি আমরা আলোচনা করেছিলাম এর আগের ধাপে পরোসিটির ক্ষেত্রে, তো এই যেটা পারমিয়াবিলিটি বা ভেদনযোগ্যতা, কি পরিমাণ পানি ওই পাথরের মধ্য দিয়ে ভেদ করে যাচ্ছে, সেটা হচ্ছে মূলত পারমিয়াবিলিটি বা ভেদনযোগ্যতা। মূলত বলা হচ্ছে যে পারমিয়াবিলিটি ইজ দ্য ক্যাপাসিটি অফ স্টোন টু ট্রান্সমিট এ ফ্লুইড থ্রু ইট, এটার মধ্য দিয়ে কি পরিমাণ ফ্লুইড ট্রান্সমিট হতে পারছে সেটা হচ্ছে তার পারমিয়াবিলিটি। সো পোরাস স্টোন যেটা বলছে অনেক বেশি পানি হজম করতে পারে বা পানি অ্যাবজর্ব করতে পারে, সেক্ষেত্রে সেটার পারমিয়াবিলিটিটা যেহেতু অনেক বেশি, সো সেটা খুবই দুর্বল। সো আমাদের একটা স্টোনকে আমরা তখনই গুড বলতে পারবো যখন এটা ন্যাচারালি বা এটা প্রকৃতিগতভাবে এটা ইমপারমিয়াবল হবে। সো এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এরপর আসছে হিট রেজিস্ট্যান্স। স্টোন মূলত খুব কম পরিমাণ তাপ পরিবহন করে থাকে। সো বলা হয়ে থাকে স্টোন ইজ এ পুয়ার কন্ডাক্টর অফ হিট। মূলত স্টোনকে খুব দ্রুত ডিসইন্টিগ্রেশন বা ডিকম্পোজিশন করে ফেলতে পারে। লাইমস্টোন এবং মার্বেল, আমরা যদি লাইমস্টোন এবং মার্বেলের কথা চিন্তা করি, এটা লাইমস্টোন এবং মার্বেল ভেঙে begin to calcite between a temperature of 600 to 800 degrees Celsius. তোমরা লাইমস্টোন এবং মার্বেলস begin to calcite, মানে একটা পাথর ভেঙে তার যে যৌগগুলো সেগুলোতে বিশ্লিষ্ট হয়ে যেতে পারে অধিক তাপে। যেমন আমাদের লাইমস্টোন এবং মার্বেল 600 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটা ভেঙে ক্যালসাইট হতে শুরু করে, এবং যেটা ট্রাপ স্টোন আছে সেটা আগুন থেকে খুব ভালোভাবেই তাপটাকে প্রতিরোধ করতে পারে। বাট গ্রানাইটস খুব দ্রুত গলে যায়, গ্রানাইটস খুব দ্রুত তার যৌগে বিশ্লিষ্ট হয়ে যায়। স্যান্ডস্টোনস তাপ প্রতিরোধে খুবই কার্যকরী ভূমিকা রাখে। এখন আমাদের মূল ফোকাসটা হচ্ছে যে অধিকাংশ স্টোনই আসলে অনেক ভালো, আমরা যেটা বলছি গুড হিট রেজিস্ট্যান্ট, মোস্ট অফ দ্য স্টোনস আর ভেরি গুড হিট রেজিস্ট্যান্ট। সো আরেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। মূলত স্টোন খুব কম পরিমাণ ইলেকট্রিসিটি পরিবহন করে, যখন শুষ্ক থাকে তখন সে একদমই মানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। সো যদি একটু ভেজা অবস্থায় থাকে সেক্ষেত্রে সেই হাই রেজিস্ট্যান্সটা কমে যায়। অর্থাৎ ইলেকট্রিক্যালি আমরা একটা স্টোন মূলত ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভিটি শূন্য বলা যায়, অলমোস্ট শূন্যের কাছাকাছি। বাট যদি ভেজা থাকে সেক্ষেত্রে হয়তো কিছু পরিমাণ ইলেকট্রিসিটি বহন করতে পারে। সো ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের ক্ষেত্রে মার্বেল এবং স্ল্যাটার ব্যবহার করা হয়, কারণ সেগুলো কোনো প্রকার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, অর্থাৎ নন কন্ডাক্টর। এরপর আসছে সিজনিং কোয়ালিটি। সো ময়েশ্চার
হাই পার্সেন্ট অফ ময়েশ্চার যখন খনন করা হয় স্টোনে অনেক বেশি ময়েশ্চার থাকে এবং এই ময়েশ্চার স্টোনকে সফট এবং ইজিয়ার টু কাট। মূলত যখন খনি থেকে স্টোন সংগ্রহ করা হয়ে থাকে তখন সেটাতে প্রচুর পরিমাণে ময়েশ্চার থাকে, আর এই ময়েশ্চারের কারণে পাথরটা সফট থাকে এবং পাথর কাটাটা। সিজনিং কোয়ালিটি সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। সিজনিং কোয়ালিটি নর্মালি যখন একটা পাথর খনি থেকে সংগ্রহ করা হয়ে থাকে তখন সেখানে প্রচুর পরিমাণে ময়েশ্চার থাকে যা স্টোনকে সফট এবং সফট রাখে, যা কাটতে মানে সহজেই কাটা যায় তখন পাথরটাকে। সো stones should be roughly dressed just immediate after the quarrying, and final dressing and polishing should be done at the work site. Before use, the stones must be seasoned to remove moisture by leaving them in the sun for about 6 months. Otherwise, the stone will disintegrate and destroy the durability and also the quality of the work. এখানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ যে আমরা যখন খনি থেকে পাথর সংগ্রহ করি বা বিভিন্ন জায়গা থেকে যখন পাথর সংগ্রহ করি বলা হয়ে থাকে যে 6 মাস সেটাকে রোদ্রে রাখতে হবে, কারণ আমরা যখন খনি থেকে সংগ্রহ করি পাথরগুলো তখন সেখানে প্রচুর ময়েশ্চার থাকে, আর ময়েশ্চার পাথরটাকে অনেক সফট রাখে যা পাথরটাকে কাটতে সাহায্য করে বা সহজেই কাটা যায়। এখন পাথরটা অনেক সফট থাকে, আমি যদি খনি থেকে উত্তোলন করে আমরা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করে থাকি বা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে, পাথরটা কিন্তু খুবই দুর্বল হবে। সো এটা ডিউরেবিলিটি কম থাকবে, এটা স্ট্রেংথ কম থাকবে। এই জন্য বলা হয় যে ময়েশ্চারটাকে রিমুভ করতে হবে, এই জন্য 6 মাস রোদ্রে ফেলে রাখতে হবে। সো এটা একটা বলা হচ্ছে সিজনিং কোয়ালিটি। এরপর আসছে ফ্যাসিলিটি অফ ওয়ার্কিং। মূলত এটা খুব গুরুত্বপূর্ণ যে ড্রেসিং, যেটা কস্ট অফ ড্রেসিং, economy in the cost of dressing stones plays a vital role in engineering construction by stones. Okay, hard stones are very difficult to dress and hence very costly, whereas soft stones can be dressed more economically. So facility of working একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো এই ছিল গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আজকের আলোচনার বিষয়।